চলে আসি ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস এর মধ্যে। ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস গুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল, আমরা আগে বুঝি কিনা যে ফ্যারেঞ্জিয়াল পাউচ কি, ফ্যারেঞ্জিয়াল আর্চ কি, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আর কি। তা অ্যাগেইন, এটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যেভাবে আসে, একটা সিনারিও দিবে, কথা বলবে, তখন ফট করে বলবে বলো এটা কোথা থেকে আসছে, ঠিক আছে? আর প্যারাথাইরয়েড এবং থাইমাস এটা খুবই পছন্দ করে। প্যারাথাইরয়েড থাইমাস কোথা থেকে আসে? প্যালাটাইন টনসিল কত বেশি না? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে মিডল ইয়ার ক্যাভিটি, মোটামুটি মিডল ইয়ার ক্যাভিটি একটা ইনফেকশন দিয়ে সিনারিও দিয়ে তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড আসতেছে। আলটিমো ফ্যারেঞ্জিয়াল বডি, সরি এটা ইম্পর্টেন্ট না, প্যারাফলিকুলার সেল আসতেছে, এটা ইম্পর্টেন্ট। প্যারাফলিকুলার সেলের ক্যান্সারের নাম কি, সেই ক্যান্সারের একটা সিনারি দিবে, সেই সিনারি দিয়ে জিজ্ঞেস করবে যে বলো এটা কোথেকে আসছে। এক্সকিউজ মি। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের মাসেলস অফ ম্যাস্টিকেশন, এগুলো আসলে মুখস্থ করা ছাড়া কিছু করার নাই। এটার ডিজিজটা নাম কি, এটা মুখস্থ করা এবং রিভিশন দেওয়া ছাড়া কিছু করার নাই। আমি একটু কমা দিতে পারি, প্রথম দুইটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্ন আসে। প্রথম দুইটা পড়েন। অরোফ্যারেঞ্জিয়াল, সরি অরোফেশিয়াল ক্লেফট। ক্লেফট লিপ কেন হয় এক কথায় শুনি, এক কথায় মুখস্থ করে রাখি। ক্লেফট প্যালেট কেন হয় এক কথায় মুখস্থ করে রাখি। পুরো ফেসের ডেভেলপমেন্ট না বুঝলেও হবে, এইটুকু অন্তত বুঝি। ক্লেফট লিপ কখন হয়? ফিউশন হচ্ছে না ইন্টারম্যাক্সিলারি সেগমেন্টের সাথে ম্যাক্সিলারি প্রসেসের। ক্লেফট প্যালেট কখন হয়? আই হেট, এভাবে পড়াতে আমি একদমই লাইক করি না, কিন্তু অ্যাগেইন এটা আমাদের এক্সপ্লেনেশন করার ক্লাস না। ক্লেফট প্যালেট জিনিসটা কি? সেটা হলো প্যালেট এন্ড সেলফ ফিউশন হচ্ছে না। এটা এইভাবে আমরা একটু পড়ার চেষ্টা করব। দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো ক্লেফট লিপ। জেনিটাল এমব্রায়োলজি, মেল এবং ফিমেল, ওয়াই ক্রোমোসোম কিভাবে হেল্প করতেছে? ফিমেল ডাক্টের নাম কি, মেল ডাক্টেল নাম কি? ফিমেলের ক্ষেত্রে ডাক্টের ইম্পর্টেন্সটা অনেক বেশি। ডাক্ট কিভাবে পুরো ফিমেল ইন্টারনাল অ্যানাটমিটা ফর্ম করতেছে, এটা ফিমেলের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, মেলের ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট না। মেল একটা কাজ করে, সেটা হলো ফিমেল হইতে দেয় না। সে সে হলো সাপ্রেস করে রাখতেছে এবং টেস্টিস ডেভেলপ করতেছে। আর সার্টলি সেল আসার পরে সে কিভাবে কিভাবে কি কাজ করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। মেইলের ক্ষেত্রে বেশি ফোকাস করবেন এন্ডোক্রাইন পোর্শনকে, ওয়াই ক্রোমোজোম কিভাবে কন্ট্রিবিউট করে, সার্টলি সেল কিভাবে কন্ট্রিবিউট করে, লেডিক সেল কিভাবে কন্ট্রিবিউট করে। ফিমেলের ক্ষেত্রে স্টোরিটা জানতে হবে। ফিমেল এই ডাকটা কিভাবে, মুলারিয়ান ডাকটা থেকে কিভাবে ফিমেল ইন্টারনাল স্ট্রাকচার গুলো ফরমেশন হলো, কিভাবে সেটা ডিফেক্ট তৈরি হলো। আর মেলের ক্ষেত্রে মেজোনেফ্রিক ডাক, উলফিয়ান ডাক থেকে যে ইন্টারনাল জেনিটালিয়া ফরমেশন হচ্ছে, সেইটার কম্পোনেন্ট গুলো কি একটু জানলে মোর দেন না। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, আবার আপনাকে রিইটারেশন করা হবে যে তার অ্যাকচুয়ালি কে কিভাবে রোল প্লে করতেছে। যখনই টেস্টিস, তখন তার সার্টলি সেল, লেডিক সেল কিভাবে সাপোর্ট করতেছে ফিমেল অর্গান, সরি কিভাবে ফিমেল অর্গান ডেভেলপমেন্টকে সাপ্রেস করে মেল অর্গান ডেভেলপ করাচ্ছে। ওকে, অলরাইট। এখান থেকে আমাদের কয়েকটা ফিজিওলজি বুঝে ফেলতে হবে। 5 আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সিতে কি ঘটনাটা ঘটে। ইউটেরাইন মুন্ডারিয়ান ডাক্ট ইন অ্যাজেনেসিসে, সরি অ্যাবনর্মালিটিস এর পেশেন্টের ক্ষেত্রে একই সাথে আরেকটা জিনিস থাকে, সেটা কি? রিনাল কমপ্লিকেশন থাকার সম্ভাবনা থাকে। সো যখনই ডায়াগনোসিস হবে মুলারিয়ান ডাক্ট ডিফেক্ট, আমরা রিনাল আল্ট্রাসাউন্ড করবো, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যখন এক্সটার্নাল জেনিটালিয়া পড়বো, সেক্ষেত্রে এমব্রিওলজিক্যাল ডেরিভেটিভস ইম্পর্টেন্ট। টিউবারকল কি ফরমেশন করে, সাইনাস কি ফরমেশন করে, ইরোজেনিটাল সাইনাস কি ফরমেশন করে, ইরোজেনিটাল ফল কি ফরমেশন করে, লেবোস্ক্রোটাল সোয়েলিংটা কি ফরমেশন করে, মেলের ক্ষেত্রে কি করে, ফিমেলের ক্ষেত্রে কি করে। আমরা প্রথমে এন্ডোক্রাইন ফাংশনে বুঝে ফেলছি যে টেস্টোস্টেরন একটা ডেরিভেটিভস, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সে হলো এক্সটার্নাল জেনিটালিয়াতে কাজ করে। আর টেস্টোস্টেরন ইটসেলফ কাজ করে হলো ইন্টারনাল জেনিটালিয়াতে। এরপরে আমরা আরো সামনে আগাবো। হাইপোস্পিডিয়াস এপিস্পিডিয়াস এর এক কথায় আমাদের কি জানতে হবে বলেন তো? এক কথায় তার প্যাথোফিজিওলজি জানতে হবে। দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হাইপোস্পিডিয়াস। হাইপোস্পিডিয়াস এবং এপিস্পিডিয়াস যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে কি কন্ট্রাইন্ডিকেটেড? সার্কামসিশন কন্ট্রাইন্ডিকেটেড। আপনার সার্কামসিশন করা ঠিক হবে না, মানে এটা পরে রিপেয়ার করতে হলে প্রিপিসের স্কিনটা ইউজ করা হবে, এটা ইডিওলজিস্ট করুক, আপনি হাত দিয়েন না। হাইপোস্পিডিয়াসের সাথে একটা কোরিলেশন আছে। কি কি কোরিলেশন? একটা না কয়েকটা কোরিলেশন আছে, সেটা হলো ইনগুইনাল হার্নিয়া, কিপ্টোকার্টাইজম, আর একটা হলো 5 আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সি। এই দুইটা এক্সোস্ট্রফি অফ দ্য ব্লাড, এটা হইতে পারে। ডিসেন্ট অফ দ্য টেস্টিস অথবা ওভারি, ডিসেন্ট হয় একটু জানলেই চলবে। ডিসেন্ট হওয়ার মেকানিজমটা কি, এটা জানলে আরো ভালো। কি কোন লিগামেন্ট অ্যাঙ্কর করে রাখে, এটা জানলে আরো ভালো। গোনাডাল ভেনাস ড্রেনেজ থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। লেফট সাইডে টেস্টিস যে ড্রেন করতেছে লেফট রিনাল ভেইনে,
লেফট রিনাল ভেনের কোর্সটা একটু ইলংগেটেড, এটা থাকতেছে দুইটা মেজর ভেসেলের মধ্য দিয়ে ইনফিরিয়র এবং ড্রেন করতেছে ইনফিরিয়র ভেনা কাভাতে, যেহেতু এটাতে প্রেশার একটু বেশি। সো প্রাইমারি ভেরিকোসিল যদি হয়, প্রাইমারি ভেরিকোসিল মানে হলো নট নট সেকেন্ডারি টু ক্যান্সার অর এনিথিং, এটা লেফট সাইডে কমন কেন, এটা লেফট সাইডে কমন কেন, এটা প্রেশার লেফট সাইডে বেশি। লিমফেটিক ড্রেনেজ ম্যালিগনেসি যদি হয় তাহলে এটা লিফ নোডে যাবে এবং লিফ নোড এনলার্জ হবে। সেই লিফ নোড আপনি কোথায় খুঁজবেন? এই লিফ নোড গুলো খুঁজে বের করাটা খুব ইম্পর্টেন্ট। টেস্টিসের ক্ষেত্রে ক্ষেত্রে হলো প্যারাওটিক লিফ নোড এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আর এক্সট্রা জেনিটালের ক্ষেত্রে ইঙ্গুইনাল এরিয়াতে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই অ্যানাটমি পোর্শন আমরা পড়বো কোন লিগামেন্ট অথবা কোন লিগামেন্টাল ফোল্ডের মধ্যে কোন আর্টারিটা আছে, অর্থাৎ আমি যখন এখানে রিসেকশন করব তখন ওই আর্টারিটাকে লাইগেট করার জন্য আমাকে অ্যাকচুয়ালি ওই লিগামেন্টটাকে আমাকে লাইগেট করতে হবে, লিগামেন্টটাকে ক্ল্যাম্প করতে হবে। তাহলে ওভারিয়ান ভেসেল থাকে কোথায়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওভারিয়ান লিগামেন্টে কিছু থাকে কিনা, থাকে না। রাউন্ড লিগামেন্টে কিছু থাকে কিনা, থাকে না, কিন্তু ওরা রাউন্ড লিগামেন্টটাকে পছন্দ করে না অ্যানাটমিক্যালি। ব্রড লিগামেন্টে কি থাকে আমরা জানি, ব্রড লিগামেন্টে ইউটেরাইন আর্টারি থাকে, আর একেবারে নিচের দিকে কার্ডিয়াল লিগামেন্টের কাছে থাকতেছে আহ কি বলে এটা এটার খুব ক্লোজ প্রক্সিমিটিতে যেটা থাকে সেটা হলো ইউরেটার, অর্থাৎ ইউরেটার ইনজুরি করা যাবে না। অ্যাডনেক্সাল টর্শন যদি নিয়ে আসে, সেটা প্রেজেন্টেশনটা কি, অ্যাডনেক্সাল টর্শন কাদের ক্ষেত্রে হয়? টর্শন তখনই হয়, টর্শন মানে হলো টুইস্ট হওয়া, যার ওভারির মধ্যে কোনো একটা লার্জ সিস্ট আছে অথবা টিউমার আছে, তখন এটা টুইস্ট হয়ে যেতে পারে। টুইস্ট যদি হয়ে যায় তাহলে কোন অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হয়, এবং ওভারিয়ান ইরিমা কেন হবে, কোন ভেসেল গুলো ডিসরাপ্টেড হবে, কোন লিগামেন্টের মধ্যে সেই ভেসেল গুলো থাকে। এবং প্রেজেন্টেশন হবে যখন টুইস্ট হবে, টুইস্ট হওয়ার কারণে ভেনাস ড্রেনেজ এফেক্টেড হচ্ছে, কনজেশন হচ্ছে, ওভারি হয়ে যাবে অনেক বড়। পেলভির অর্গান প্রোলাপস এর ক্ষেত্রে কাদের হয়, রিস্ক ফ্যাক্টর কি, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট প্রোলাপস মানে কি, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট প্রোলাপস মানে কি। ফিমেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজির ক্ষেত্রে ভালভার কি বলে ভালভার হিস্টো এই হিস্টোলজি গুলো আমরা কেন পড়বো, হিস্টোলজি গুলো পড়লে আমাদের যেটা সুবিধা, কোন ধরনের ক্যান্সার হবে সেটা বুঝতে পারবো। তাহলে ভালভা একেবারে বাইরের দিকে, ভ্যাজাইনা বাইরের দিকে না একটু ভেতরের দিকে, এই জন্য ক্যারাটিনাইজড হওয়া যাবে না ময়েশ্চার রাখার জন্য। একটো সার্ভিক্স এর মধ্যে আসে আমরা ট্রানজিশন জোন, অর্থাৎ দুই ধরনের এপিথেলিয়াম পাওয়া যায়। ট্রান্সফরমেশন জোনটা কি, এরপর এন্ডো সার্ভিক্স জিনিসটা কি। এই ট্রান্সফরমেশন জোনটাতে হলো, এটা হলো মোস্ট কমন এরিয়া অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন ইউটেরাস হয়ে গেল, ইউটেরাসে যাওয়ার পরে সেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম কেন, এটাকে নিউট্রিশন দেওয়ার জন্য জাইগোটকে। ফেলোপিয়ান টিউবের মধ্যে কি সিম্পল কলামনার কেন, এটা হলো সিলারি বিটের মাধ্যমে আপনাকে হেল্প করবে ট্রান্সপোর্টেশনে। ওভারি এবং আউটার সার্ফেসের মধ্যে কি থাকতেছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মেল রিপ্রোডাক্টিভ অ্যানাটমির মধ্যে ক্রস সেকশন গুলো বোঝার চেষ্টা করবেন। মেমব্রেনাস ইউরোথেরা কোথায় আছে, সেটা রাপচার হয় কখন, পেলভিক ট্রমাতে। আর পেনাল ইউরোথেরা রাপচার হতে পারে কখন, পেনিসের এই ক্রস সেকশন ওরা কি কারণে পছন্দ করে, গড নোস, জানি না। এই ক্রস সেকশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পড়ার চেষ্টা করেন। কোনটার কম্পোনেন্ট কি, কোথায় কোন আর্টারি থাকে, কোথায় কোন ভেন থাকে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। জেনিটো ইউরিনারি ট্রমা, রেনাল ইনজুরি হতে পারে, সে নিয়ে আসবে ফ্ল্যাঙ্ক পেন, হেমাচুরিয়া, এবং ফ্ল্যাঙ্কে ব্রুইশ থাকবে। যেহেতু রিনাল পেলেট এটা ম্যাসিভ ব্লিডিং, এটা ইন্টারপ্যারেনকামাল ব্লিডিং এর কারণে পেশেন্ট হাইপোটেনসিভ হতে পারে, সাধারণত রোড ট্রাফিক ইনজুরি থেকে হয়। যে সাসপিশন বেশি থাকবে কখন, যখন তার অ্যাসোসিয়েটেড লোয়ার রিব ফ্র্যাকচার আছে। ব্লাডার ইনজুরির ক্ষেত্রে যেটা হয়, ব্লাডার ইনজুরি ডিপেন্ড করে ব্লাডার ইনজুরি কোনটার কথা বলতেছেন। সুপিরিয়র সারফেস যদি হয় তাহলে সাধারণত সে মানে ফুল ব্লাডার ছিল, সামহাও ব্লো হয়েছে, সেখান থেকে সুপিরিয়র ডোম ফ্র্যাকচার হয়েছে। ওকে। আর যদি চার ইনফিরিয়র সারফেসের দিকে হয়, তার মানে এটা পেলভিক ফ্র্যাকচারের সাথে অ্যাসোসিয়েটেড। এটা যখন হবে ব্লাডার রাপচার হওয়ার, সেই ব্লাড গুলো চলে যাবে পেরিটোনিয়ামে, যখন এবং ইউরিন গুলো চলে যাবে পেরিটোনিয়ামে, সেই ইউরিন রিঅ্যাবজর্পশন হবে পেরিটোনাল সারফেসে, বিইউএন বেড়ে যাবে, ক্রিয়েটিনিন বেড়ে যাবে, অ্যাসোসিয়েটেড, এবং তার ইউরিন থাকবে না, ইউরিনারি কোনো আর্জ থাকবে না, কারণ ব্লাডার ফুল হচ্ছে না, তো ওদিক থেকে লিক হয়ে যাচ্ছে। অ্যান্টিরিয়র ব্লাডার অথবা নেক ইনজুরির সাথে অলওয়েজ পেলভিক ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড, কারণ ওই এরিয়াতে বোনস থাকে, বোনস দিয়ে যদি রাপচার না হয় তাহলে রাপচার কেন হবে। ইউরেথারাল ইনজুরির মোস্ট কমন লোকেশন কি, মোস্ট কমন লোকেশন কি সেটা জিজ্ঞেস করবে, পেলভিক ট্রমার পরে মোস্ট কমন লোকেশন কি, ইনজুরির মেকানিজম দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। স্যাডল ইনজুরি হয়েছে, এখন বলো মোস্ট কমন লোকেশন কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অটোনমিক ইনারভেশনের তার মেইন ফাংশনটা কি, ইরেকশন কে করে, ইমিশন কি করে, এবং ইরেকশন করার জন্য কোন নার্ভ জরুরি, এবং এখানে ড্রাগ কোনটা, ড্রাগের মেকানিজম অ্যাকশন কি। স্পারমাটোগোনিয়া ফাংশন কি, স্পারমাটোগোনিয়া তো জানি আমরা ফাংশন কি, জার্ম সেল এগুলো। আর সার্টুলি সেল তার মেইন ফাংশন কি, এখানে প্রতিটা সেলের এন্ডোক্রাইন ফাংশন জানতে হবে। যেমন সার্টুলি সেলের মেইন ফাংশন হলো ইনহিবিন বি রিলিজ করা। ইনহিবিন বির কাজ হলো যে পরবর্তীতে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বলা যে উই আর এনাফ, তুমি এখন চুপচাপ থাকো,
সে প্রডিউস করবে মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর, যেটা অ্যাডাল্ট লাইফে কাজে দিচ্ছে না কিন্তু ডেভেলপমেন্টাল ফেজে কাজে দিছে। টাইট জাংশন থাকে, টাইট জাংশন থাকার সুবিধাটা কি? অটোইমিউন অ্যাটাক হচ্ছে না আপনার স্পার্মের এগেনস্টে। এই সার্টুলি সেলগুলো খুবই টেম্পারেচার সেন্সিটিভ, তাহলে যেই টেস্টিস টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছে না, ওই টেস্টিস এফএসএইচ কে ইনহিবিট করতে পারবে না। এই মাত্র আমি আপনাকে বললাম যে টেস্টিস ডিসেন্ড করে নাই, তার এন্ডোক্রাইন ফাইন্ডিংস কি হবে। এবং টেম্পারেচার সেন্সিটিভ যে স্পার্ম প্রডিউসিং সেলগুলো, স্পার্মের প্রোডাকশন কমে যাবে। তাহলে ইনহিবিন থাকতেছে না, টেম্পারেচার ইনহিবিন, ডিক্রিসড ইনহিবিন মানে হলো ইনক্রিজ ফলিকুল স্টিমুলেটিং হরমোন, যার কিনা টেম্পারেচার বেশি। কখন পাওয়া যাচ্ছে? ভ্যারিকোসেলে অথবা ক্রিপ্টোরকাইডিজমে। লেডিক সেল তৈরি করতেছে, লেডিক সেলকে স্টিমুলেট করতেছে লুটিনাইজিং হরমোন, সে তৈরি করতেছে হলো বেশি বেশি টেস্টোস্টেরন। স্পারমাটো সরি স্পার স্পারমাটোজেনেসিস এর আমরা ফেজ গুলো পড়বো, এরপর স্পারমিওজেনেসিসে কি চেঞ্জ হয় সেটা পড়বো। টেল মোবিলিটি এফেক্টেড হয় ডিসকাইনেসিয়াতে, কার্ডাজেনার সিন্ড্রোমে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টেলের মোবিলিটি নর্মাল কিন্তু এটা ড্রেন করতে পারতেছে না, এটা যেতে পারতেছে না, তার টিউব সিস্টেম এফেক্টেড। সেটা হলো সিস্টিক ফাইব্রোসিস, অথবা তার ভাস ডিফারেন্সটাই নাই। সিস্টিক ফাইব্রোসিস হলো, সরি, সিস্টিক ফাইব্রোসিস ভাস ডিফারেন্স নেই, সেই কথাটা বলছে। ভাস ডিফারেন্স ক্যানালাইজেশন হয় নাই। ইস্ট্রোজেন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন কোথা থেকে আসে? ইস্ট্রোজেন কোথা থেকে আসে? পটেন্সি কার বেশি, কার হাই, কার লো, ফাংশন কি? তা ফিমেল এন্ডোক্রাইন খুবই কমপ্লিকেটেড, খুবই খুবই ফিমেল এন্ডোক্রাইন অ্যানাটমি এগুলো খুবই কমপ্লিকেটেড, বুঝতেই পারতেছেন, হ্যাঁ। বেশি আবার ইয়া করেন না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের চেয়ে তো আর বেশি কমপ্লিকেটেড এটা হওয়ার কথাও না, উচিত না, রাইট? জাস্ট কমপ্লিকেটেড, অ্যাটেনশন দেন। কিভাবে পড়বেন একটু ভাগ করে পড়বেন, তাহলেই হয়ে গেছে। খুব সিম্পল, একদম কমন সেন্স। ছেলেদের তো এত কিছু নাই, ছেলেদের ইউটেরাস আছে নাই, ছেলেদের ব্রেস্টের কোনো ফাংশন আছে নাই, ছেলেদের একটাই জিনিস, ওই একটা জিনিসের সাথে এন্ডোক্রাইন ফাংশন মিলেলেই পড়া শেষ। ফিমেলের ক্ষেত্রে চেষ্টা করবো 3-4টা এরিয়াতে কাজ করার। ব্রেস্টে কোনো অ্যাকশন করে কিনা, প্রেগনেন্সিতে কোনো অ্যাকশন করে কিনা, নর্মাল ইউটেরাসে কোনো অ্যাকশন করে কিনা, তার মেনস্ট্রুয়েশন ফাংশনে কোনো অ্যাকশন করে কিনা, ডেভেলপমেন্টালি জেনেটেলিয়াতে কোনো অ্যাকশন করে কিনা, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপমেন্টে কোনো অ্যাকশন করে কিনা। ব্যাস, একটু একটু কগনিসেন্ট হলেই হবে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারলেই চলে যাবে। ওকে। ডেভেলপমেন্টালি ইন্টারনাল এক্সটার্নাল জেনেটেলিয়া ফর্ম করতেছে, গ্রোথ অফ দ্য ফলিকল, এন্ডোমেটাল প্রলিফারেশন, মায়োমেটাল এক্সাইটেবিলিটি। ওকে, কি সেটা? তাহলে গ্রোথ অফ দ্য ফলিকল এটা হলো প্রতি মাসের কাজ, এটা প্রতি মাসের কাজ, গ্রোথ অফ দ্য ফলিকল। এন্ডোমেটাল প্রলিফারেশন প্রতি মাসের কাজ। মায়োমেটাল এক্সাইটেবিলিটি কি প্রতি মাসের কাজ? না। আপরেগুলেশন অফ দ্য ইস্ট্রোজেন, লুটেনার্জিং হরমোন, প্রোজেস্টেরন রিসেপ্টর ফিডব্যাক, ইনহিবিশন অফ দ্য, এই আমরা দেখলাম যে ফিডব্যাক, ওখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ফিডব্যাক ইনহিবিশন কে কারে ইনহিবিট করতেছে। ওকে। সে স্টিমুলেট করতেছে প্রোল্যাকটিন সিক্রেশনকে, প্রোল্যাকটিন এর অ্যাকশন আবার কমায় রাখতেছে, সেটা এখনই যেন সে কি করে, প্রোল্যাকটিন দিয়ে মিল্ক প্রডিউস না করে। তো প্রেগনেন্সিতে মিল্ক প্রোডিউসন না হয় কেন, মানে কিভাবে, এটা মেকানিজম কি? অ্যাগেন এই টিনি টাইনি ডিটেলস মেকানিজম এখন লাগবে না, সামনে কান। ট্রান্সপোর্ট প্রোটিন গুলোর নাম কি? ওকে, এখানে আরেকটা জিনিস লাগবে, একই জিনিস, রাইট? ফলিকল। তো ওভারি থেকে যখন আমাদের ইস্ট্রোজেন আসে, এটার ফাংশনটা একটু আমাকে জানতে হবে। যে আমাদের ফলিকলের মধ্যে থিকা সেল আছে, গ্রানুলোসা সেল আছে। থিকা সেলের উপরে কোন হরমোন কাজ করে? থিকা সেল কি প্রডিউস করে? আর ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথায় কাজ করে? সে ইভেনচুয়ালি কি প্রডিউস করে? ওকে। তাহলে টেস্টোস্টেরন আগে হলো সে অ্যান্ড্রোজেন প্রডিউস করবে, অ্যান্ড্রোজেনটাকে আমি কনভার্ট করবো ইস্ট্রোজেন, এটা হয়তো বা সবাই জানে যে ইভেনচুয়ালি ইস্ট্রোজেন কোন ইউনিক হরমোন না, ডিফারেন্ট পাথওয়ে না, অ্যাকচুয়ালি অ্যান্ড্রোজেনটাকেই ইস্ট্রোজেনে কনভার্ট করা হয়। জানি না ফ্যামিলিস্ট এটা মানতে পারবে কিনা। ফ্যামিলিস্টদের জন্য এটা খুব কঠিন একটা ইনফরমেশন, যে তোমাদের ওই যে ওই হরমোনটা আসলে না ওই অ্যান্ড্রোজেন থেকে আসতেছে। আমি আমি সরি, আই এম সো সরি ফর দ্যাট, কিন্তু এটা আসতেছে কি করি এখন বলো তো। তা যাই হোক, তা এইটা একটু হাসি মুখে হাসতে হাসতে পড়ে ফেলবেন যে দেখো তো কি অবস্থা। তাহলে আগে থিকা সেল, থিকা থেকে তারপরে গ্রানুলোসা সেল। তাহলে থিকা সেলে সেই অ্যান্ড্রোজেন প্রডিউস করতেছে, যে সে হলো লুটিনাইজিং হরমোন, মানে স্টিমুলেট দিচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোনের প্রভাবে আমি অ্যান্ডোস্টেরন তৈরি করতে পারি, অ্যান্ড্রোজেন প্রডিউস করতে পারি। সেই অ্যান্ড্রোজেনের একটা ফর্ম আর কি, অ্যান্ডোস্টেরন। সে কি বলে, অ্যান্ড্রোজেনটাকে আমি কনভার্ট করতেছি ইভেনচুয়ালি ইস্ট্রোজেনে। এই কনভার্সনে যে রোল প্লে করতেছে সে হলো গ্রানুলোসা সেল, এবং এই ক্ষেত্রে যে হরমোনটা রোল প্লে করতেছে সে হলো ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন আমি যদি কোনো একটা স্টুডেন্টকে বলি যে ধরো একটা ডিজিজ প্রসেস, যে ডিজিজ প্রসেসে একটা ফিমেলের লুটিনাইজিং হরমোনের রেশিও
লুটিনাজিং হরমোনের পরিমাণ অনেক বেশি ফলিকুল স্টিমুলেটিং হরমোনের তুলনায়। তুমি এই ইনফরমেশনের উপর বেস করে বলো তার বেশি বেশি কি প্রডিউস হবে, অ্যান্ড্রোজেন নাকি ইস্ট্রোজেন? তার অ্যান্সার হওয়া উচিত তার বেশি বেশি অ্যান্ড্রোজেন প্রডিউস হবে ইস্ট্রোজেনের তুলনায়। অর্থাৎ কোন একটা পেশেন্টের যদি লুটিনাজিং হরমোন বেশি হয়ে যায়, মানে রেশিওটা যদি অল্টার হয়ে যায়, লুটিনাজিং বেশি ফলিকুল স্টিমুলেটিং কম, তাহলে তার ওই ডাউন স্ট্রিম হরমোনের রেশিওটা অল্টার হয়ে যাবে, তার অ্যান্ড্রোজেন বেশি ইস্ট্রোজেনের তুলনায়। ওকে, এইমাত্র আমি যে ডিজিজটার কথা বললাম সেই ডিজিজটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যদিও আমি আপনাকে শুরু করলাম লুটিনাজিং হরমোন এবং ফলিকুল স্টিমুলেটিং হরমোন দিয়ে, নেক্সট কোশ্চেন আসবে ভাইয়া এরকম কেন হচ্ছে। তো এরকম কেন হচ্ছে মানে হলো আমি আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল প্যাথোফিজিওলজি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সেন্ট্রাল প্যাথোফিজিওলজি হলো গ্লুকোজ, সরি, ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা যেন মনে থাকে। প্রোজেস্টেরন নিয়ে বেশি ফোকাস করবো, প্রেগনেন্সিতে সে কিভাবে হেল্প করতেছে, ইউটেরাসে কিভাবে হেল্প করতেছে, ইউটেরাসে কিভাবে রোল প্লে করতেছে। প্রোজেস্টেরন নিয়ে যখন কথা আসবে বেশি বেশি ফোকাস করব একটা এরিয়াতে, প্রেগনেন্সি। ওকে, এবং পোস্ট ওভুলেশন ফেজ অফ দ্য ইউটেরাস কে সে কিভাবে কাজ করতেছে। ইউটেরাস যখন পড়বো তখন দেখবো যে ইস্ট্রোজেন ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে প্রলিফারেটিভ অ্যাক্টিভিটি করে, আর ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে প্রোজেস্টেরন হলো সিক্রেটরি অ্যাক্টিভিটি করে। সাইকেল ক জায়গায় হয়? সাইকেল দুই জায়গায় হয়, এটা জানি তো সবাই। সাইকেল হয় হলো ইউটেরাস একটা সাইকেল হয়, ওভারিতে আরেকটা সাইকেল হয়, মনে থাকবে। ওভারির সাইকেলটা হলো প্রি ওভুলেশন ফেজ, পোস্ট ওভুলেশন, এখানেও প্রি ওভুলেশন পোস্ট ওভুলেশন। ওকে, এই জায়গার প্রি ওভুলেশন পোস্ট ওভুলেশনকে আমি যেটা বলবো এটা হলো ফলিকুলারটাকে আমি বলবো প্রি ওভুলেশন। এভাবে চিন্তা করতে হবে, দুইটা দুই ভাগে ভাগ করে করে চিন্তা করবেন এভাবে, প্রি এবং পোস্ট। তাহলে প্রি ওভুলেশন বেশি বেশি আসবে ইস্ট্রোজেন, এখানে পাবো ইস্ট্রোজেনের ইফেক্ট। পোস্ট ওভুলেশন বেশি বেশি আসবে প্রজেস্টেরন, এই প্রজেস্টেরনের ইফেক্ট পাবো আমি এখানে, মনে থাকে যেমন। আগাই, সামনে আগাই। ওজেনেসিস, ওজেনেসিস পড়তে হবে, এখান থেকে অ্যারেস্ট জানতে হবে। কয়বার অ্যারেস্ট হয়েছে? দুইবার অ্যারেস্ট হয়েছে। দুইবার অ্যারেস্ট হয়েছে, কোন ফেজে অ্যারেস্ট হয়েছে এবং কখন সেই অ্যারেস্ট থেকে রিলিজ করা হয়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা ফিমেল যখন জন্মগ্রহণ করে তখনই তার অলরেডি ওজেনেসিস শুরু হয়ে গেছে, কিন্তু অ্যারেস্টেড অবস্থায় আছে। জন্মের সময় তার মধ্যে ওজেনেসিসের প্রসিডিউর শুরু হয়ে গেছে কিন্তু সেটা বন্ধ হয়ে আছে। ওকে, তাহলে মিওসিস ওয়ান অ্যারেস্টেড হয়ে বসে আছে, ধরেন 2 বছর বয়সে একটা মেয়ে, 3 বছর বয়সে একটা মেয়ে, 4 বছর বয়সে একটা মেয়ে, মিওসিস ওয়ান অবস্থায় সে অ্যারেস্ট হয়ে বসে আছে। এই অ্যারেস্ট থেকে আমি রিলিজ হবে কখন? যখন সে পিউবার্টিতে পৌঁছাবে, আনটিল ফর দ্য ইয়ার্স অফ ওভুলেশন। তাহলে তখন মিওসিস ওয়ান থেকে রিলিজ হলো, কিন্তু মিওসিস টুটা এখনো রিলিজ হবে না। এরপরে এখান থেকে রিলিজ হয়ে আবার অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হবে কোথায়? অ্যারেস্ট হবে যায় আবার ওই মিওসিস টুতে। ফেমিনিস্টরা এখান থেকে আবার খেপে যাবে, আমরা কেন দুইবার অ্যারেস্ট হবো, ছেলেটা তো একবার অ্যারেস্ট হয় না। আমি কি জানি, আমি বানাইছি? অ্যাগেন এগুলো যে ফেসবুক থেকে, মানে ফেমিনিস্টদেরকে ট্রিগার করার অনেক কিছু আছে, করেন না কেন, হেপাই দেন। তারপরে কথা হলো আমরা কেন দুইবারের, ও না, তারপরে কথা এটা না। তো দুইবারের অ্যারেস্ট, এবং এই যে অ্যারেস্ট যে হয়েছে 2 নাম্বার বার যে অ্যারেস্ট হয়েছে, 3 নাম্বার না বার নাহলে আমি বুঝলাম যে ঠিক আছে এটা একটা নেচার, নেচার আমাকে অ্যারেস্টে ডাকতেছে, কিন্তু আমি আমার নিজের শক্তি দিয়ে, আমার নিজের উৎসাহ দিয়ে আমি সে অ্যারেস্ট থেকে মুক্ত পাইলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাঞ্চ লাইন হলো এই জায়গায়, মিওসিস টু এই অ্যারেস্ট থেকে রিলিজ হওয়ার জন্য ইউ নিড এ মেল পার্টনার, আই এম সো সরি ফর দ্যাট। অর্থাৎ আনটিল ফার্টিলাইজেশন এই মিওসিস টু অ্যারেস্ট থেকে আপনি আর বেরোতে পারবেন না, আই এম সো সরি। ফেমিনিস্টরা মরে যাবে এই টপিক পড়তে আসলে, স্পেশালি যদি আমার কাছে পড়তে আসে, ও শেষ, ও হার্ট অ্যাটাক করে ফেলছে। অভুলেশনের মধ্যে চলে আসি, সেটা হলো অভুলেশন হিসেবে কে রিলিজ হয়, অভুলেশনটা কখন হয়, অভুলেশনটা কেন হয়, অভুলেশন হওয়ার পরবর্তী চেঞ্জটা কি হয়, এই কয়েকটা কনসেপ্ট বুঝতে হবে। যে হোয়াট ইফ একটা ফিমেলের অভুলেশন হচ্ছে না, ইজ ইট গুড? নো, তার ক্ষেত্রে কন্টিনিউ হবে ইস্ট্রোজেন ফেজটা, ইস্ট্রোজেন হরমোনের ইফেক্টটা, অর্থাৎ তার প্রলিফারেটিভ ফেজটা। ইস্ট্রোজেনের এই জিনিসটা যদি কন্টিনিউ হয় তাহলে প্রলিফারেটিভ সিগন্যালটা এন্ডোমেট্রিয়াম বেশি বেশি পাবে, এটা থেকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। মিটল স্মার্চ জিনিসটা কি? সেটা হলো ওভুলেশনের জন্য একটা পেইন, মিড সাইকেল পেইন। সেই মিড সাইকেল পেইনটা আমাকে মিমিক করতে পারে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, যদি ওভুলেশনটা রাইট সাইডে হয়। ঠিক আছে? আচ্ছা, ওভুলেশন কোন দিকে হয় বলেন, রাইট সাইডে নাকি লেফট সাইডে? কখন রাইট সাইডে হয়, কখন লেফট সাইডে হয়? এই মাসে রাইট সাইড, পরের মাসে লেফট সাইড, তারপরের মাসে রাইট সাইড, এরকম? নাকি আমি চিন্তা করছি 2024 সাল প্রতিটা রাইট সাইড থেকে করব, পরের বার লেফট সাইড থেকে করব, এরকম কোনটা? এনিওয়ান জানি কেমনে হয়, কখন হয়, কোনটা হয়? তো এখানে একটা কম্পিটিশন আছে,
এটা বলাটা খুবই মুশকিল, বলাটা খুবই ডিফিকাল্ট, যার ক্ষেত্রে দুইটা ওভারি ফাংশনিং, যে কোনটা হবে, এবং এটা অল্টার করে হবে না। অর্থাৎ নেচারও কিন্তু জাস্টিফাইড, মানে জাস্ট হচ্ছে না, নেচারও যে কম্পিটিশন আগে থাকতেছে সে, এমন হতে পারে পরপর 2 মাস রাইট সাইড থেকে আসতেছে, কন্টিনিউয়াস রাইট সাইড থেকে আসতেছে, লেফট সাইড থেকে হচ্ছে না, ওইটাও হইতে পারে। এরকম না যে অল্টার করে সুযোগ দেওয়া হবে, যে একবার রাইট আসছো তুমি পরের বার লেফট থেকে আসো। ঠিক আছে? তার মানে দেখেন, আপনি নিজেও নিজের প্রতি আমরা কি করতে পারি না, জাস্টিফাইড করতে পারি না। আমাদের খুব লিমিটেড কিছু কন্ট্রোল আছে, একদম মানে লিমিটেড কিছু জিনিসের উপরে আমাদের কন্ট্রোল আছে, কন্ট্রোল নাই কিছুর উপরই আসলে কন্ট্রোল নাই। ওই যেটুকু কন্ট্রোল দেখানো হয় এটুকু হলো সান্ত্বনা, নাহলে তো আপনি এফোর্ট দিতেন না। ঠিক আছে? তো ওই নিজের উপরে নিজের কন্ট্রোল নাই, ঘুমের থেকে ওইটা নিজেও জানে না যে সে কেন স্যার, সে আবার ঘোষণা দিয়ে দিছে আল্লাহ নেই। ঠিক আছে? যার নিজেরই খবর নেই, ম্যানস্ট্রুয়াল সাইকেল, যার নিজেরই মানে থিঙ্কিং এর ঠিক ঠিকানা নাই, নিজের থিঙ্কিং এর উপরই যার মানে কোনো কন্ট্রোল নাই, সে আবার বলতেছে মানে বিবেকই সবকিছু। আমার বিবেক, বিবেক খাটালে তো বোঝা যায় কোনটা রাইট কোনটা রং। নো, নেভার। বিবেক মানে তোমার মন, তোমার মন গতকালকে যেই কোশ্চেন তোলে নাই, ওই কোশ্চেন আজকে তুলে তোমাকে আপসেট করে ফেলতেছে। তুমি কি করে তোমার মনকে বিশ্বাস করো? নিজের মনকে তো বিশ্বাস করা যায় না। এগুলো অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে। ঠিক আছে? সো ওই সুশীলের দিকে যাব না, আজের জিনিস নিয়ে মাথা নষ্ট করবো না। স্ট্রেট স্ট্রেট লাইন। মেনস্ট্রুয়াল সাইকেলে চলে আসি। ওভারিয়ান সাইকেল, ফলিকুলার ফেজ, লুটিয়াল ফেজ। ওভুলেশন যদি হয় আর ওভুলেশন যদি না হয়, কন্টিনিউয়াস ফলিকুলার ফেজ, কন্টিনিউয়াস একই হরমোন। ইউটেরাইন সাইকেল, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ। আমাদের গোল হলো সিক্রেটরি ফেজে থাকা। সিক্রেটরি ফেজে থাকলে সুবিধা কি? সিক্রেটরি ফেজে থাকা মানে হলো প্রলিফারেটিভ সিগন্যাল কম পাওয়া। প্রলিফারেটিভ সিগন্যাল কম পাওয়া মানে কি? প্রলিফারেটিভ সিগন্যাল কম পাওয়া মানে হলো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে না, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হবে না। প্রলিফারেটিভ ফেজে থাকার বেশি দিন দিন থাকার বা সরি, প্রলিফারেটিভ ফেজ লিমিট করার একটা উপায় কি জানেন? প্রলিফারেটিভ ফেজ লিমিট করার উপায় কি? ঠিক আছে? আচ্ছা, তারপরের কথা কি? তারপরের কথা হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর মেকানিজম কি কি হয়, কখন আপনি বলবেন এটা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং? একদম গ্রসলি দেওয়া থাকবে, ভেরি ইভিডেন্ট, আপনাকে আলাদা করা কষ্ট হবে না যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য মেনস্ট্রুয়েশন। ওকে? প্রেগন্যান্সিতে কি কি ফিজিওলজিক চেঞ্জ হয়? ঠিক আছে? এটা যদি মানে প্রেগন্যান্সিতে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় এটা যদি না পারেন, ইউএসএমএলই পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। তাহলে কি কি চেঞ্জ হয়, একটা চেঞ্জ বাদে বাকি সবগুলো পড়া মাথায় রাখবেন আজকে থেকে। মুড সুইং বাদে, যেটা অনেক ইম্পর্টেন্ট, অফকোর্স ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, বাকি জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফিজিওলজিক চেঞ্জ গুলোর মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি চেঞ্জ হয়, এন্ডোক্রাইনে কি চেঞ্জ হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি চেঞ্জ হয়, এগুলো হলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সেলের যারা জয়েন করছো তাদেরকে বলি, তুমি যখন বিয়ে করবা, তোমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে, বি ভেরি এক্সট্রা কেয়ারফুল। তুমি ওই যে বলছিলাম না 4টা মেয়ে বিয়ে করতে চাও বা 4টা বউ চাও, তো কোনো সমস্যা নেই, 4টা বউ পাবা তুমি, একজনের মতো তুমি 4জন পাবা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, পাবা, আসলেই পাবা। দেখবা প্রেগনেন্সি যখন হয়েছে সে টোটালি ডিফারেন্ট একটা ফিমেল, এরকম এক্সপিরিয়েন্স তোমার কাছে হবে। সো বি প্রিপেয়ার্ড, এটাকে বলা হয় অ্যান্টিসিপেশন থাকা। যখন কোনো একটা অ্যাডভার্সিটি সম্পর্কে, অ্যাডভার্স এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা প্রিপেয়ার থাকি মেন্টালি, অ্যান্টিসিপেট করতে পারি দিস ইজ গোয়িং টু হ্যাপেন। তুমি টাকা কারে দিছেন ভাই? ওকে, ও কিন্তু টাকাটা টাইমলি রিটার্ন দিবে না। এই সিম্পল অ্যান্টিসিপেশনটা, সিম্পল নলেজটা আমাকে প্রিপেয়ার করবে, এই প্রিপারেশনটা আমাকে আপসেট করবে না। এবং সেই আমি যত অ্যান্টিসিপেট করতে পারবো, আমার রিয়াকশনটা, ওকে সিচুয়েশনটা ইজি হবে না অফকোর্স, বাট আমার জন্য সিচুয়েশনটা কন্ট্রোল করা, আমার অ্যাংরি, মানে আমার অ্যাঙ্গার অথবা আমার রিয়াকশন, আমার ইমোশনটাকে কন্ট্রোল করা আমার জন্য অনেক সহজ হবে। সো আপনাদের জন্য আরেকটা টিপস এখানে, লার্ন হাউ টু অ্যান্টিসিপেট, কি কি জিনিস অ্যান্টিসিপেট করতে হয়, এবং এটা বেসড অন নলেজ, বেসড অন ডেটা। ওকে? এবং এটা কমপ্লিটলি ন্যাচারাল, এখানে জাজমেন্টাল বা হেট করার কিছু নাই। তো ছেলেরা যারা 4 বিয়ে করতে চাইছো, ওয়েলকাম, অবশ্যই পাবা, তোমাদেরকে দেওয়া হবে 4টা মেয়ে। ওকে? বিয়ের আগে মানে কি বলে, বিয়ের প্রথম 6 মাস একরকম, পরে আরেক রকম, প্রেগনেন্সি হলে একরকম, বেবি হয়ে গেলে আরেক রকম, কখনো এক একটা এক এক রকম এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। 4টা না, আরো অনেক বেশি পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? 4টার বেশি দেওয়া হবে, মানে মানে ইনশাল্লাহ 4টার বেশি দেওয়া হবে। ওকে? দেখবো প্রথম প্রেগনেন্সিতে একরকম বিহেভ করছে, পরের প্রেগনেন্সিতে আরেক রকম বিহেভ করছে, তার পরের প্রেগনেন্সিতে আরেক রকম বিহেভ, এবং মানে টোটালি ডিফারেন্ট, রাইট? সো অ্যাগেন, বাট অল ওভার
ইটস ভেরি নাইস জার্নি। অলওয়েজ জাস্ট এনজয় দ্য জার্নি, ওকে? মানে আমরা হেট করবো না, কোনো সিচুয়েশনটাকে হেট করবো না, এনজয় করবো আমরা সবাই, ঠিক আছে? অলরাইট। প্রেগনেন্সিতে কি কি ঘটনা ঘটে ফিমেলের ক্ষেত্রে? ইটস ভেরি টাফ সিচুয়েশন, ইটস ভেরি ভেরি টাফ। এখানে আরেকটা কথা ছেলেদের উদ্দেশ্যে বলি, বি কেয়ারফুল বা, মানে এখানে যদি কোনো কিছু ভুল করে ফেলো, এই কথা কিন্তু সারা জীবন শোনা লাগবে। বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল, এটা খুব ইম্পর্টেন্ট। তা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এই পেজটাতে আমরা অনেক সময় দেবো, অনেক চিন্তা করব। পরীক্ষায় প্রতিটা জিনিস খুঁটে 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 আপনাকে জিজ্ঞেস করবে। খুঁটে খুঁটে পরীক্ষায় আপনার এখানে প্রশ্ন আসবে। এসসিজি বেশি হলে কি হয়, এসসিজির সাথে আপনার সিমটম জড়িত কি কি, এমব্রিয়নিক ফেজে কি ঘটনা ঘটে, জেস্টেশনাল এজ, কি বলে, জেস্টেশনাল ডায়াবেটিস কোন হরমোনের জন্য হয়, তারপরে এই এসসিজির আর কি কি ইউজ আছে, প্রেগনেন্সি ডায়াগনোসিস করা, জেস্টেশনাল ট্রফোপ্লাস্টিক ডিজিজ কে ডায়াগনোসিস করা, তার সোর্সটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আদার কি কি হরমোন আছে, সেই হরমোনের প্রভাব, ইনসুলিন রেজিস্ট্যান্স হয় কোন হরমোনের কারণে, ঠিক আছে, অনেক কিছু। কার্ডিওভাস্কুলারে যখন আমি চলে আসবো, কার্ডিওভাস্কুলার চলে আসার পরে আমাদের আফটারলোড কেন কমবে, ব্লাড ভলিউম কেন বাড়বে, কার্ডিয়াক আউটপুট কেন বাড়বে, পারফিউশন কেন বাড়বে, হার্ট রেট কেন বাড়বে, কার্ডিয়াক আউটপুট ইন জেনারেল কেন বাড়বে, হোমিওডাইলেশন কেন হবে, পেরিফেরাল এডিমা কেন হবে। মাল্টিপল মেকানিজম, একটা হলো অঙ্কোটিক প্রেশার বেড়ে যাবে, দুই নম্বর হলো ইনফেরিয়র ভেনা কাভাকে একটু কম্প্রেস করবে, সেই জন্য। এন্ডোক্রাইন, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, কেন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনের জন্য, কখন সেটা রেজিস্ট্যান্সটা শুরু হবে, 20 সপ্তাহের আশেপাশে যে, অর্থাৎ তখন থেকে আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস শুরু হবে, রাইট? সে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়, আমরা পড়ার চেষ্টা করব। পিটুইটারি এনলার্জমেন্ট হবে, কেন পিটুইটারি এনলার্জমেন্ট হবে, ল্যাক্টোট্রফের হাইপোপ্লাসিয়া, সেটার কি কি ইফেক্ট আছে, পরবর্তীতে যদি এখান থেকে শিহান সিনড্রোম কেন ডেভেলপ করবে, কিভাবে ডেভেলপ করবে, এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে টিবিজির পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, টিবিজির পরিমাণ, থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিনের কথা বলতেছি, যদি বেড়ে যায় তাহলে কি তার থাইরয়েড ফাংশন কমে যাবে নাকি? বুদ্ধি কি আরো কমবে বলছেন ভাই? না না না, এরকম কিছু বলি নাই, বুদ্ধি আগের মতোই থাকবে। কারণ হলো, সে থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিনের পরিমাণ বেড়ে যাওয়া, টোটাল টোটাল থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেল, ফ্রি থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকবে। কিন্তু এটা সমস্যা হবে যদি এরকম একটা ফিমেল হয় যার কিনা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টের দরকার হয়, তার ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ওকে? ওকে, নেক্সট কথা হলো হেমাটোলজিক ডাইলিউশনাল অ্যানিমিয়া কেন হবে, প্লাজমা ভলিউম বাড়ছে, প্লাজমা ভলিউম বাড়ছে কেন, এডিএইচ এর রিসেপ্টরে ইয়া হয়েছে, এডিএইচ এর সেট পয়েন্ট কমে গেছে, এখন বেশি বেশি এডিএইচ রিলিজ হচ্ছে, ডাইলুশন। মেকানিজমটা ইম্পর্টেন্ট না। হাইপার কোয়াগুলেবল স্টেট কেন, আমি প্রিপারেশন, এজ এ পার্ট অফ প্রিপারেশন আমি বেশি বেশি কোয়াগুলেশন প্রোটিন তৈরি করতেছি, তাই মাইক্রোনিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, কারণ কি? বোঝাই যাচ্ছে কারণ কি। মাস্কুলোস্কেলেটাল লর্ডোসিস হতে পারে, সো সি দেয়ার আর সো মেনি চেঞ্জেস, রাইট? তারপরে কথা হলো জয়েন্ট ল্যাক্সিসিটি বেড়ে, জয়েন্ট ল্যাক্সিসিটি হয়, এটার কারণে জয়েন্ট পেন হতে পারে, স্কিনের পিগমেন্টেশন হয়, একটা স্কিনের পিগমেন্টেশন, ছেলেদের স্কিন পিগমেন্টেশন হলে তোমাদের কিন্তু এটা গায়ে লাগে না, ইমোশনালি খুব একটা এফেক্টেড হবা না আফটার 25, 25 এর আগে হয়তো বা হইতে পারো, এরপরেই মানে দেখবা তুমি আস্তে আস্তে এগুলো আর কেয়ার করো না। কিন্তু ফিমেলের জন্য কিন্তু এটা অনেক কিছু, ওরা কিন্তু এটা হার্ড হয়, ঠিক আছে? তা তোমার মানে ওইভাবে ইমোশনাল এবং মেন্টাল সাপোর্ট দিও, বি কেয়ারফুল। অ্যাগেন, স্টেয়া গ্র্যাভিটারাম, ভ্যাসকুলার চেঞ্জেস গুলো কি কি, ওকে? তারপরে কথা হলো রিনাল, রিনাল ফাইন্ডিং গুলো কি কি, রিনাল ফাইন্ডিং এর কেন হবে এই ঘটনা, রিনাল প্লাজমা ফ্লো কেন বাড়বে, এটা বাড়লে সুবিধাটা কি, তাহলে তার ডাইলেশনের কারণ এবং জিএফআর পারার কারণে হঠাৎ করে তার অল্প একটু ক্রিয়েটিনিন কমে যেতে পারে, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমে হলো, রেসপিরেটরি সেন্টার কি স্টিমুলেট করতেছি বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট করার জন্য, ক্রনিক হাইপার ভেন্টিলেশন। হিউম্যান ক্রনিক গোনাডোট্রফিন তার কোথা থেকে আসতেছে, তার মেইন ফাংশন কি, সে কিভাবে এফেক্ট করতেছে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, সে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স করতেছে, সে হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের জন্য দায়ী। অ্যাপগার স্কোরিং সিস্টেমটা ইউজ করা হয়, এরকম একটা স্কোরিং সিস্টেম আছে, এটা 7 এর নিচে থাকা মানে হলো সমস্যা। এইটুকু যদি জানেন, এইটুকু জানলেই চলবে, এর বেশি জানা লাগবে না। নিউনেটাল বার্থ ওয়েট, একেবারে নাম্বারগুলো মুখস্থ করা লাগবে না, আপনাকে যেটা লো বার্থ ওয়েট দিবে সেটা বলবে না যে ওর ওজন 2300 গ্রাম, 2450 গ্রাম, ওটা বলবে 1500 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ আপনি বুঝতে পারবেন লো বার্থ ওয়েট কেন হয়েছে, প্রি ম্যাচুরিটি, এফজিআর, কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন মরবিডিটি মর্টালিটি হাই। হাই বার্থ ওয়েট এর মেইন কারণ কি, ইউএসএ তে এটা হচ্ছে ডায়াবেটিস, তাহলে এটা মেটার্নাল অবেসিটি এবং ডায়াবেটিস মেলিটাস, ইনক্রিজ রিস্ক অফ মেটাল অফ ফিটাল ট্রমা, ট্রমার কারণে শোল্ডার ডিস্ট্রোসিয়া অথবা তার ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, এখানে আবার বাচ্চার আর কি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে।
কানেক্ট করতে হবে একটার সাথে আরেকটাকে, একটু কানেক্ট করে করে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ল্যাকটেশন। ল্যাকটেশন, মেনোপজ, অ্যান্ড্রোজেন, ভাই আজকে আমার আর মাথা মোথা ঠিক নাই। ঠিক আছে, ফার্স্ট হয়ে যাবো আজকে, রেখে দিই এই জায়গায়। আপনারা এই পর্যন্ত পড়েন। কয় পেজ কভার করছি আজকে জানি না, কেউ যদি একটু দেখে আমাকে জানাতে পারেন যে কয়টা পেজ কভার করছি আজকে, খুবই উপকার হবে। ঠিক আছে, অলরাইট। পড়ালেখা আসলে আশা করি সবাই এনজয় করবেন, এনজয় এনজয় করতেছেন, এনজয় করার ট্রাই করেন, কন্টিনিউয়াস চেষ্টা করে যাওয়া। আর কি, নেক্সট সপ্তাহে, নেক্সট উইকেন্ডে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট উইকেন্ডে আমি এত লম্বা সময় ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, আই উইল ট্রাই। অ্যাগেন আমাদের গোল ফার্স্ট এড শেষ করা, আমরা ফার্স্ট এড শেষ করব 30 দিনের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। ইন দ্য মিন টাইম যেই পেজগুলো পড়াইছি পেজগুলো একটু বুঝে বুঝে সময় নিয়ে পড়েন। যদি সম্ভব হয় একটু আগে থাকেন। আগে থাকার জন্য যেটা করবেন সেটা হলো ওই যে র্যাপিড রিভিউ সেকশনটাকে বেশি বেশি করে পড়বেন। মনে থাকবে? যে কোনো একজন আমাকে একটু জানাবেন গতকালকে এবং আজকে মিলিয়ে আমি ফার্স্ট এডের টোটাল কয়টা পেজ কভার করলাম। আসসালামু আলাইকুম।